হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের আমি লাস্টের ভিডিওতে সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশ থেকে যে ফার্স্ট ইউনিটটি রয়েছে প্রুফ রিডিংয়ের ওপরে, তার হচ্ছে পার্ট 1টা করিয়েছিলাম লাস্টের ক্লাসে। তো আজকে আমি তোমাদের সেখান থেকেই লাস্ট পার্টটা করিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু একটা ক্লাসেই পুরোটা কমপ্লিট করা পসিবল ছিল না, তাই আমি তোমাদের দুটো ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে? তো আজকের পার্টে আমাদের পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে অ্যাজ ইউজুয়াল, এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দেখো এই কর্নারে দেওয়া আছে, দুটো নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? এই দুটো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে। তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের পেমেন্টের যে ব্যাপারটা সেটা দেখো, আমাদের কোর্স ফি রাখা হয়েছে খুবই সামান্য, মাত্র 999 টাকায়। তোমরা কিন্তু এই টাকাতে শুধুমাত্র মেজর না বা শুধুমাত্র এসিসি না, তোমরা কিন্তু মেজর এবং এসিসির পাশাপাশি তোমরা এমডিসি, মাইনর, এইসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছ শুধুমাত্র 999 টাকাতে। এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মাসের আমাদের কোর্স চলবে। তোমাদের পরীক্ষার একদম আমরা তোমাদের সব সাজেশন দিয়েই দেবো পরীক্ষার আগে আগে। অলরেডি কিন্তু আমাদের 4 মাস চলছে ক্লাসে, তোমাদের এক্সামও খুব বেশি দেরি নেই। তো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাচ্ছ তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? চলো, তো তোমাদের আমি লাস্টের ক্লাসে 7টা সিম্বল নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? প্রুফ রিডিংয়ের 7টা সিম্বল পড়িয়েছিলাম। তো আজকে আমি তোমাদের 8 নাম্বার থেকে শুরু করব, একদম শেষ করিয়ে দেবো আজকে, ঠিক আছে? তো ক্লাসটা কিন্তু একটু লেন্দি হতে পারে, তোমরা ধৈর্য নিয়ে কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ঠিক আছে? দেখো 8 নম্বরে বলেছে যে অ্যাড কমা। তোমাদেরকে বলেছিলাম যে প্রুফ রিডিংটা কি, তাও তোমাদের আমি আরও একবার বলে দিচ্ছি যে প্রুফ রিডিংটা কি। প্রুফ রিডিং হচ্ছে তোমাদের এক্সামে একটি প্যাসেজ দেওয়া থাকবে, এবং সেই প্যাসেজে কোনো রকমের কোনো সিম্বল, যেরকম ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক আরও যেরকম থাকে সেরকম আর কি থাকবে না, ঠিক আছে? তো সেখানে তোমাদের 10টা সিম্বল অ্যাড করতে হবে, এবং তোমাদের এটা কিন্তু এসিসির ইউনিট 1-এ রয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? তো তোমাদের আমি লাস্টের ক্লাসে 7টা সিম্বল নিয়ে করিয়েছিলাম, যেরকম মনে করো যে হচ্ছে স্পেলিং মিস্টেক হলে কোন সিম্বল ইউজ হবে, তারপর হচ্ছে ক্যাপিটাল করে লেখার জন্য কোন সিম্বল ইউজ হবে, এগুলো, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের 8 নাম্বার সিম্বল থেকে শুরু করছি। দেখো 8 নাম্বারে কি বলেছে, অ্যাড কমা। কমা যখন কোনো একটা শব্দে, কোনো একটা সেন্টেন্সে অ্যাড হয়, আমরা জানি যে যেগুলো যখন একটা সেন্টেন্স আমরা পড়ি বা যখন একটা বাক্য আমরা কথা বলি, তখন যেই জায়গাতে অল্প থামতে হয়, ঠিক আছে, মানে যেখানে খুব একটা বেশি ব্রেক হয় না। যেরকম মনে করো আমরা তো অনেক সময় অনেক কথা বলি, কিছু কিছু কথা এমন থাকে যেই কথাটি বলার পরে নেক্সট কথা শুরু করার আগে বেশি খুব একটা গ্যাপ দিতে হয় না, হালকা থামতে হয়। সেই সব জায়গায় কিন্তু আমরা কমাটাকে ইউজ করি। তো তোমরা যখন পড়বে, রিডিংটা যখন তোমরা পড়বে, মানে প্যাসেজটা প্রুফ রিডিংয়ের, তখন তোমরা বুঝতে পারবে যে কোন জায়গায় তোমাদের একটু থামতে হবে, অর্থাৎ তোমাদের কোথায় কমাটাকে ইনসার্ট করতে হবে। তো কমা ইনসার্ট করার টেকনিক হচ্ছে তোমাদের এই সাইনটা ব্যবহার করতে হবে। কমা দেবে এবং তার উপরে এরকম একটা উল্টো ভি টাইপের সাইন তোমাদের দিতে হবে, ঠিক আছে? আর যেরকম দেখো আমি এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি যে ফার্স্ট টেক আ পেপার। ফার্স্ট টেক আ পেপার আমরা এরকম বলতাম, তাই তো? যে প্রথমে, সবার প্রথমে একটি পেপার নিতে হবে। তো এই যে প্রথমে বলার পর যে আমরা একটু যে থামি বা হালকা থামি, সেখানেই কিন্তু কমাটা ব্যবহার হচ্ছে। তো যখন হচ্ছে এই কমাটার ব্যবহার আসবে, তখন তোমরা এইভাবে, মানে যেই ওয়ার্ডটার পরে কমাটা বসবে তারপরে তোমরা এই সিম্বলটা বসিয়ে দেবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 9 নম্বরে বলছে অ্যাড পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন সম্পর্কে আমরা ছোটোবেলায় পড়েছিলাম, যেটাকে বাংলায় বলা হচ্ছে বিরাম চিহ্ন। কমা, দাড়ি, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে তোমার বিস্ময়বোধক চিহ্ন, এই সমস্ত কিছুকে কিন্তু বলা হচ্ছে বিরাম চিহ্ন, তাই না? কোলন, সেমিকোলন থাকে। তো যখন এরকম পাংচুয়েশন টাইপের আর কি তোমাদের থাকবে, যখন এরকম বিরাম চিহ্ন থাকবে, অথবা মনে করো যে কোনো বাক্যের এন্ড মার্ক বোঝাবে। এন্ড মার্ক মানে কি, আমরা হচ্ছে একটা যখন প্রশ্নবোধক সেন্টেন্স বলি, কোয়েশ্চেন মানে আর কি ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, তার সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষের দিকে আমরা কি কোয়েশ্চেন মার্ক বসাই, তাই তো? যেটাকে আমরা এন্ড মার্ক বলছি, মানে সেন্টেন্সের এন্ডে বসছে বলে তাকে আমরা এন্ড মার্ক বলছি, তাই না? দেখো, তো যখন এরকম পাংচুয়েশন বা এরকম এন্ড মার্ক বসানোর মানে কথা হবে বা বসাতে হবে,
তখন আমরা কি করব, যেই এন মার্ক বা যেই পাঞ্চুয়েশনটা আমরা ইনসার্ট করব, মনে করো কমা ফুল স্টপ বসালাম, তো ফুল স্টপ বসিয়ে মানে যেই ওয়ার্ডটার পরে ফুল স্টপটা হবে বা যেই সেন্টেন্সটা শুরু হওয়ার আগে ফুল স্টপটা হবে সেখানে ফুল স্টপটা বসিয়ে সেটাকে আমরা এরকম সার্কেল করে দেব। ঠিক আছে, মনে করো যে কোনো একটা সেন্টেন্স যেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, তার শেষে আমরা কি বসাবো, প্রশ্নবোধক মানে চিহ্নটা বসাবো, সিম্বলটা বসাবো, মানে এটা কোয়েশ্চেন মার্ক সাইনটা বসাবো। তো যখন এরকম টাইপের বাক্য থাকবে তখন আমরা তার শেষে কি করব, এরকম প্রশ্নবোধক সিম্বলটা বসিয়ে তারপর সার্কেল করে দেব। আবার মনে করো যখন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে তার শেষের দিকে আমরা হচ্ছে এই সিম্বলটা বসাবো, যেটা আর কি বিস্ময়বোধক বাক্যের শেষে বসে, তারপর এটাকে সার্কেল করে দেবো। ঠিক আছে, ঠিক তেমনই এটাও আবার কোলন, সেমিকোলন, এই সমস্ত কিছুর ক্ষেত্রে মানে আরও অনেকগুলো আছে। তো তোমাদেরকে জাস্ট বললাম যে যখন কোনো পাংচুয়েশন পুট করতে হবে, ইনসার্ট করতে হবে, তখন আমরা সেই সিম্বলটাকে বসাবো এবং সেটাকে সার্কেল করে দেবো। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো কী হয়েছে, অ্যাড ওয়ার্ড। কখনো কখনো এমন হয়, আমরা কিন্তু এটা ছোটোবেলাতেও পড়েছি, মনে করো যে যখন হচ্ছে আমরা একটা সেন্টেন্স বা বাক্য লিখবো, কখনো কখনো কী হয়, একটা ওয়ার্ড স্কিপ হয়ে যায় বা একটা ওয়ার্ড বাদ পড়ে যায়, তাড়াহুড়ো করে লেখার সময় একটা ওয়ার্ড কি বাদ পড়ে যায়। ঠিক আছে, তো তোমাদের এটা কিন্তু ইচ্ছে করেই আমরা যখন কপিতে লিখতাম তখন সেটা কিন্তু আমরা ইচ্ছে করে বাদ দিতাম না, সেটা হয়তো আমাদের ভুল করে হয়ে যেত, আমরা বাদ দিয়ে দিতাম। কিন্তু তোমাদের যে প্যাসেজটা দেওয়া হবে তোমাদের প্রুফ রিডিংয়ে, সেখানে কিন্তু ইচ্ছে করে একটা ওয়ার্ড বা একটা বা দুটা ওয়ার্ড কিন্তু তোমাদের স্কিপ করে যাবে, ইচ্ছে করে এরকম করবে যাতে তোমরা ধরতে না পারো। ঠিক আছে, তাই তোমাদের কি করতে হবে, সবার প্রথমে ভালো করে প্যাসেজটাকে স্টাডি করতে হবে, একদম স্টার্টিং থেকে এন্ডিং, আবার এন্ডিং থেকে স্টার্টিং, রিভার্সে গিয়ে কিন্তু তোমাদের দুবার করে হচ্ছে স্টাডি করতে হবে। ঠিক আছে, তো দেখো যখন কোনো ওয়ার্ড অ্যাড করতে হবে, যে ওয়ার্ডটা স্কিপ করা হয়েছে বা যেই ওয়ার্ডটা মিস গেছে, যখন কোনো ওয়ার্ড স্কিপ হয়ে যাচ্ছে তখন সেই ওয়ার্ডটাকে আমরা কীভাবে বসাবো, এই যে এই সাইনটা। ঠিক আছে, এই পাহাড়ের মতো সাইনটা হচ্ছে আমরা বসাবো। এটা তোমরা হয়তো অনেকেই জানো, এটা আমরা ছোটোবেলা থেকেই আমরা জানি যে কোনো ওয়ার্ড মিস গেলে আমরা এরকম করে আর কি ওই সাইনটা দিয়ে ওপরে লিখি, তাই না? দেখো এখানে লিখে দিচ্ছি যে আই গো, তারপর টুটা এখানে দেওয়া ছিল না, আই গো স্টোর, তো এখানে টুটা কি স্কিপ করে গেছিলাম আমি, টুটা মিসিং, তাই কি করেছি, যে এই সিম্বলটা বসিয়ে টুটা মানে যেই ওয়ার্ডটা মিসিং যাবে সেই ওয়ার্ডটাকে এরকম করে উপরে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই সিম্বলটা ইউজ করে। ঠিক আছে, যখন কোনো ওয়ার্ড মিস যাবে তখন এইভাবে আর কি সেই ওয়ার্ডটাকে বসাতে হচ্ছে এই সিম্বলটা ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো রিভার্স। কখনো কখনো কি করে, মনে করো যে একটা সেন্টেন্সে একটা শব্দ মানে অনেকগুলো শব্দ নিয়ে তো তৈরি হচ্ছে একটা সেন্টেন্স, তো কি হয় কখনো কখনো শব্দগুলোকে উল্টো পাল্টা করে দেওয়া হয়। মনে করো যেটা সামনে মানে বসবে সেটা পেছনে দিয়ে দেওয়া হয়, আর পেছনেরটা সামনে বসিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো যখন এরকম রিভার্সে ওয়ার্ডগুলো থাকবে তখন হচ্ছে আমরা কীভাবে মানে তখন আমরা কোন ইয়েটা ব্যবহার করব, তখন আমরা কিন্তু এই সাইনটা ব্যবহার করব। নর্মালি কি হয় বলো তো, খুব একটা বেশির যে ডিস্টেন্সে মানে রিভার্স হয় এমন না, মানে পাশাপাশি হয়। ঠিক আছে, মানে দুটা পাশাপাশি শব্দই আর কি ইন্টারচেঞ্জ হয়ে যায়। যেরকম দেখো এখানে দিয়ে দিয়েছি যে মে গো আই টু স্টোর, এখানে মে আই গো টু স্টোর হবে, এখানে মে গো আই টু স্টোর দিয়েছি, তার মানে গো আর আইটা কি পাশাপাশি বসেছে ইন্টারচেঞ্জ করে, আইটা আগে হতো গোটা পেছনে হয়ে হতো, তাই না, রিভার্সে বসেছে। তো তখন আমরা এরকম সাইন ব্যবহার করব, এই সিম্বলটা ব্যবহার করব। দেখো এই সিম্বলটা বসিয়েছি গোয়ের এখান থেকে নিয়ে আই, তার মানে কি এই সিম্বলটার মানে হচ্ছে আর কি এই দুটা ওয়ার্ডের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো 12 নম্বর কী হয়েছে, অ্যাড স্পেস। কখনো কখনো কি হয়, মানে কোনো একটা শব্দের মধ্যে মনে করো যে দুটা শব্দকে আর কি একসাথে মার্চ করে লিখে দেয়। ঠিক আছে, এটা কিন্তু ইচ্ছে করে করে, মানে দুটো হচ্ছে আলাদা শব্দ, দুটো আলাদা জিনিস মিন করছে, তো দুটো শব্দকে একসাথে আর কি লিখে দিচ্ছে, পাশাপাশি মানে একসাথে লিখে দিচ্ছে, একসাথে করে একটা সিঙ্গেল ওয়ার্ডে রাখছে। তো তখন সেই দুটোকে আমরা কি করব, সেটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, যখন দুটো আর কি শব্দের মধ্যে আমরা স্পেস আর কি আনবো তখন আমরা এই সিম্বলটা ইউজ করব। এটাও করা যায়, মানে এই হচ্ছে তোমার অবলিক সাইনটাও ইউজ করা যায়, আবার এই হ্যাশ সাইনটা ইউজ করা যায়। মেন তোমার এই সিম্বলটাই ব্যবহার হয় যখন দুটা শব্দকে আলাদা করা হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে আমি লিখেছি শি লাভস আ লট, সে ভীষণ পরিমাণে আর কি হাসে, তাই তো, অনেক হাসে। তো এখানে আ লট অলট এভাবে দেওয়া ছিল। ঠিক আছে, তো এ আর লটের মধ্যে স্পেস হতো, এ লট, শি লাভস আ লট। ঠিক আছে, আ লট না, আ লট। ঠিক আছে, তো দুটার মধ্যে কি আছে,
আমার গ্যাপ রাখতে হবে। কিন্তু এখানে মনে করো যে এরকম ছিল অ্যালার্ট ছিল, তো এই দুটাকে আমি ভাঙলাম, এ কে রাখলাম আলাদা, নটকে রাখলাম আলাদা, এবং মাঝখানে কি এই যে এই সিম্বলটা আমি ব্যবহার করলাম। ঠিক আছে, তো যখন দুটা শব্দকে আমি আলাদা করব, স্পেস রাখবো, তখন সেই স্পেস রাখার জন্য সেই স্পেস হিসেবে আমাকে এই সিম্বলটা ইউজ করতে হবে। ঠিক আছে, মনে রেখো এগুলো। তারপর দেখো 13 নম্বরে কি বলেছে, ক্লোজ টু স্পেস। আগেরটা কি দুটা শব্দকে আলাদা করলাম, আর এই ক্লোজ টু স্পেসটাকে দুটো শব্দকে এক করলাম। বুঝতে পেরেছো? তো আলাদা করার ক্ষেত্রে আমরা এই সিম্বলটা ব্যবহার করেছিলাম, বাট যখন আমরা ক্লোজে আনবো তখন আমরা এই সিম্বলটা ব্যবহার করব। ঠিক আছে, যেরকম মনে করো এখানে দেখো দিয়েছি আমি আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 hours। উইদিন এটা কিন্তু আলাদা শব্দ না, উইদিন মানে মধ্যে, 2 ঘন্টার মধ্যে আমি কাজটা শেষ করব, 2 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তো উইদিন যে শব্দটা ছিল, ঠিক আছে, সেটাকে আলাদা আলাদা করে লেখা ছিল, এই দুটাকে আমি কি একসাথে করব, তখন আমি এই যে এই সিম্বলটা ব্যবহার করব। দুটা শব্দকে একসাথে আনার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এই সিম্বলটা আমি এখানে ব্যবহার করেছি। ঠিক আছে, তারপরে দেখো 14 নম্বর, এটা কি বলেছে, রান অন সেন্টেন্স। রান অন সেন্টেন্স। রান অন সেন্টেন্সটা কি, দেখো যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে, মানে দুটো ইন্ডিপেন্ডেন্স মানে কি, যেই সেন্টেন্সগুলো, যেই বাক্যগুলো আর কি নিজেরাই আর কি স্বাধীন, অন্য কোনো বাক্যের ওপর নির্ভর করে না, তাদেরকে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট আর কি সেন্টেন্স বলে থাকি। তো যখন এরকম দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের মধ্যে কোনো সাইন থাকবে না, কোনো সিম্বল থাকবে না, কোনো কিছু থাকবে না, এবং তখন সেই দুটা সেন্টেন্সকে মানে দুটা সেন্টেন্সকে একত্রে দেওয়া থাকবে, এবার সেই দুটা সেন্টেন্সকে আলাদা করার জন্য সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, তখন আমরা কি এই রান অন যে আছে এটাকেই আমরা শর্ট করে RO লিখবো। দেখো এখানে এক্সাম্পলটা, এটা একটা ছোটোবেলায় তোমাদের আমি এক্সাম্পল দিয়েছি, তোমরা এটা শুনেইছো। হি ইজ পুয়ার, এটা কি একটা স্বাধীন একটা সেন্টেন্স, তাই না? আবার হি ইজ অনেস্ট, এটা একটা কি স্বাধীন একটা সেন্টেন্স। তো দুটাই স্বাধীন সেন্টেন্স, তো দুটার মধ্যে কিন্তু কোনো সাইন, কোনো সিম্বল এখানে অ্যাড করা হয়নি, দুটোকে একেবারে একভাবে লিখে গেছে। যখন এরকম দুটো আলাদা স্বাধীন সেন্টেন্স থাকবে এবং এদের মধ্যে কোনো রকমের কোনো সিম্বল দেওয়া থাকবে না, তখন আমরা ওই দুটা সেন্টেন্সের মাঝে লিখবো হচ্ছে RO, যেটাকে বলে হচ্ছে রান অন। ঠিক আছে, তারপরে দেখো সবার লাস্টে গেছে 15 নম্বর, এটা হচ্ছে আজকের লাস্ট। ঠিক আছে, 15 নম্বরটা কি, ওয়ার্ড ইউজেজ এরর। ওয়ার্ড ইউজেজ এররটা কি, কখনো কখনো কি হচ্ছে যে আমরা ভুল জায়গায় ভুল শব্দটা ব্যবহার করে ফেলছি। ঠিক আছে, কেমন, দেখো এখানে কি লিখেছে, হি হ্যাভ এ ব্যাট। আমরা জানি কি হি এর পরে কখনো হ্যাভটা বসে না, তাই না? হি এর পরে সবসময় প্রেজেন্টে হ্যাজ বসে আর পাস্টে হচ্ছে কি হ্যাড বসে, তাই তো। কিন্তু এখানে হচ্ছে হ্যাভ লিখেছে, তার মানে কি এই ওয়ার্ডটা, এই শব্দটা এই মানে ভুল জায়গায় বসেছে, মানে এটা হচ্ছে ভুল শব্দ একটা। ঠিক আছে, তো যখন এরকম ভুল শব্দকে আর কি আইডেন্টিফাই করতে হবে, যখন সেই ভুল শব্দটাকে তোমরা চিহ্নিত করবে, তখন তোমরা এই সিম্বলটা ব্যবহার করবে। ঠিক আছে, দেখো এই সিম্বলটা ব্যবহার করবে, এখানে হ্যাভের নিচেও আমি ওই সিম্বলটা দিয়েছি, যেই শব্দটা আর কি ভুল জায়গায় প্রয়োগ করা হয়েছে, ভুল জায়গায় বসানো হয়েছে, সেই শব্দটাকে বোঝাতে আমরা কি করব, এই যে এই সাইনটা বোঝাবো। ঠিক আছে, এই সাইনটা আমরা বোঝাবো। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কটা সিম্বল আগের দিনের যে ভিডিওটা ছিল সেটার আর আজকের ক্লাসের যে তোমাদের সিম্বলগুলো, এগুলো পড়লেই কিন্তু তোমরা প্রুফ রিডিং খুব ভালো করে করতে পারবে। শুধুমাত্র তোমাদের কি করতে হবে, সিম্বলগুলো ভালো করে মাথায় রাখতে হবে, কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয়। আর তোমাদের যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে তোমরা ভালো করে আগে প্যাসেজটাকে স্টাডি করবে। সবথেকে ভালো হয় তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমরা অনেক জায়গায় এগুলো পেতে পারো, তোমরা দোকানে গিয়ে প্র্যাকটিস সেটও পেতে পারো প্রুফ রিডিংয়ের। তো এভাবে করলে কি তোমাদের এক্সামে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর সিম্বলগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিও। দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে নিউ ক্লাসে। থ্যাংক ইউ।